বিভিন্ন অভিযোগ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই অভিযোগের মধ্যে হাইলাইট করা যেটা আছে যে দেখুন, স্বাধীনতা পরবর্তী সময়ের জন্য অর্থনীতির দিশারি ছিল পশ্চিমবঙ্গ, শিল্পায়নের অগ্রদূত ছিল, শিল্প নিয়ে, সাহিত্য নিয়ে বিভিন্ন অভিযোগ, এবং লাস্টে লেখা কি, কিন্তু আর কতদিন আমরা মুখ বুজে সহ্য করব, এবার পরিবর্তন অপরিহার্য। পাল্টা চিঠি দিল তৃণমূলের পাল্টা চিঠি, এবং কটাক্ষ বর্ষণ বলা যায়। দুই ফুলে চিঠি যুদ্ধে একেবারে কটাক্ষ করছে তৃণমূল। কি কি বিষয়ে তুলে ধরলো, আবিরের কাছ থেকে জানতে চাইবো। আবির, দেখো, বিজেপির তরফ থেকে তাদের যে গৃহ সম্পর্ক অভিযান, সেই গৃহ সম্পর্ক অভিযানে নেমে তারা বাড়িতে বাড়িতে গিয়ে মোদির চিঠি তারা দিচ্ছিল, এবং এই মোদির চিঠির শুরুই হয়েছিল হচ্ছে জয় মা কালী সম্ভাষণের সঙ্গে, এবং একই সঙ্গে হচ্ছে যে বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে তারা পশ্চিমবঙ্গের জন্য কি কি কাজ করতে চান তার একটা ফিরিস্তি এই চিঠির মধ্যে তুলে ধরা হয়েছিল। এবার মোদির এই চিঠিকে কার্যত কটাক্ষ করে পাল্টা একটি চিঠি আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রচারে নিয়ে আসা হয়েছে, এবং চিঠির বয়ানকে এমনভাবে প্রস্তুত করা হয়েছে যেটা তৃণমূল কংগ্রেস লাগাতার কেন্দ্রের বিরুদ্ধে বা বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ করতে গিয়ে যে বিষয়গুলোকে তুলে ধরছিল তাকেই কার্যত চিঠির বয়ানের মধ্যে তুলে আনানো হয়েছে, এবং এমনভাবে সেটিকে প্রচারের ক্ষেত্রে নিয়ে আসা হচ্ছে যেখানে যেন বোঝানো হচ্ছে যে কেন্দ্রীয় সরকার আসলে কি কি কাজ করেননি তারা যেন কার্যত নিজেরাই সেই বিষয়টিকে স্বীকার করে নিচ্ছেন। এবং এই চিঠির মধ্যে উল্লেখযোগ্যভাবে হচ্ছে যে খাদ্যাভ্যাস বদল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রসঙ্গের কথা রাখা হয়েছে। এসআইআর নিয়ে কি ধরনের হেনস্থা বা পরিস্থিতির শিকার এখানকার মানুষজনকে হতে হচ্ছে সেই প্রসঙ্গের কথাকে রাখা হয়েছে। এছাড়া রাখা হয়েছে হচ্ছে যে বারবার বলার পরেও যে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত রাজ্যের যে প্রাপ্য বকেয়া অর্থ এখনো পর্যন্ত দিয়ে উঠতে পারেনি সেই প্রসঙ্গের কথা রাখা হয়েছে। এবং অবশ্যই তুমি জানো যে এই যে জয় মা কালী সম্ভাষণ নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজনৈতিকভাবে আক্রমণ করা হয়েছিল। এই জয় মা কালী কে সম্ভাষণের ক্ষেত্রে দাঁড়িয়ে আসলে ধর্মীয় রাজনীতিকরণের চেষ্টা করা হচ্ছে সেই প্রসঙ্গের কথাও এই চিঠির মধ্যে দিয়ে উল্লেখিত হয়েছে। এবং এই চিঠির বয়ান যেটি তৃণমূল কংগ্রেস যেটিকে তারা প্রচারের ক্ষেত্রে নিয়ে এসছে সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে যে মোদির একটি ছবি রাখা হয়েছে, এবং ছত্রে ছত্রে বিজেপি যে কথাগুলি রেখেছিল ঠিক একই রকমভাবে বাংলা এবং ইংরাজি ভাষাতে প্রচারে রাখা এই চিঠিতে তৃণমূল পাল্টা কটাক্ষ করেছে হচ্ছে বিজেপিকে চিঠির মধ্যে দিয়ে। বেশ, আর আরো একটি আক্রমণ তৃণমূলের এক্স হ্যান্ডেলে নির্বাচন কমিশনকে। একেবারে 4 দফায় ব্যর্থ নির্বাচন কমিশন, এইভাবে জ্ঞানেশ কুমারকে আক্রমণ। এর আগে বহুবার তৃণমূল নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই আক্রমণে নেমেছেন এসআইআর নিয়ে। এই এসআইআর নিয়ে এবার নতুন করে 4 দফা ব্যর্থতা উল্লেখ করে কি বলল তৃণমূল? আবির, প্রথমত হচ্ছে গতকালকে ভবানীপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে 28 তারিখে তালিকা প্রকাশ হওয়ার পর যাদের নাম থাকবে না তাদের কি হবে, বা নেতাদের আশঙ্কার কথা তার বক্তব্যের মধ্যে তিনি তুলে ধরেছিলেন। আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 4টে যুক্তি দেওয়া হয়েছে, এবং সেখানে তারা বলা হচ্ছে যে এসআইআর নিয়ে আসলে যে পরিস্থিতি গত কয়েক মাস ধরে করা হয়েছে বা তৈরি করা হয়েছে তাতে কার্যত বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল লাগাতার যে অভিযোগ করছিল যে জীবিতদেরকে মৃত বলে দেখানো, লজিক্যাল ডিসক্রিমিনেন্সির মধ্যে দিয়ে নাম বাদ দেওয়ার প্রসঙ্গ, এবং যে সময় যখন জুডিশিয়ালের যে অফিসাররা যখন যারা কাজ করতে শুরু করলেন তাদের হাতে যে পর্যাপ্ত যে সময় সেই সময়ের সংখ্যা অনেক কম, এবং তার মধ্যে প্রত্যেক দিন তাদেরকে যে পরিমাণ ব্যক্তির যে তথ্য বা নথি যাচাই করতে হবে সেটি কিভাবে করা সম্ভব হবে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল এদিনকে তাদের এই পোস্টের মধ্যে দিয়ে কার্যত জ্ঞানেশ কুমারকে যেমন আক্রমণ করেছেন, পাশাপাশি এসআইআর এর মতো ক্ষেত্রে তারা এই গোটা বিষয়টিকে তৈরি করার ক্ষেত্রে যে বিজেপির সঙ্গে কথা বলে তারা কাজ চালিয়ে যাচ্ছেন তা নিয়েও তারা আক্রমণ করেছেন। ফলে নির্বাচন কমিশন এসআইআর এর মধ্যে দিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হয়েছে এই অভিযোগও রেখেছে তৃণমূল কংগ্রেস। তার মানে কি এই 4টে বিষয় নিয়েই আসলে সুর বেঁধে দিচ্ছেন তৃণমূল নেত্রী আগামী দিনে প্রচারে, ভোট প্রচারে তৃণমূলের স্লোগান, তৃণমূলের প্রচার, তৃণমূলের এসআইআর নিয়ে আক্রমণ? একেবারেই তাই, এবং এই মর্মে বিভিন্ন জায়গাতে তাদের যে রাজনৈতিক প্রচার তা শুরু হয়েছে, এবং সাম্প্রতিক সময় যে কতগুলি সভা বা বিভিন্ন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দেরকে দেখতে পাওয়া গিয়েছে তার প্রত্যেকটা জায়গাতেই প্রসঙ্গের কথা বারবার ধরে তারা উল্লেখিত করেছেন। ফলে অবশ্যই আজকে যেভাবে তারা একদম 28 তারিখ দুদিন পরেই যেভাবে এই ইস্যুকে নিয়ে তারা সামনে রাখার চেষ্টা করলেন বা করলেন, তাতে অবশ্যই তারা এই বিষয়গুলোকে নিয়ে যে প্রচারে যাবেন, এবং এটাই এসআইআর এর ক্ষেত্রে প্রচারে তাদের অন্যতম নির্বাচনের ইস্যু হতে চলেছে তা কার্যত পরিষ্কার। আর গতকালই আবারও তোপ দেখেছেন
এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন দেখুন। আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে, আমি দুঃখিত। প্রথমে 58 लाख निकाल दिया, उसको बाद छुपा छुपा के जो पहले रूल्स ही नहीं था लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं वो 80 लाख होगा, 1,20,00,000 लोगों का नाम बाद चला जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में। मैं इंसानी के लिए इंसानियत चाहते हैं, मेरे को देखना नहीं है कौन तृणमूल है, कौन बीजेपी है, कौन सीपीएम है, कौन हिंदू है, कौन मुस्लिम है, कौन जैन है। मेरे को देखना है कि लोकतंत्र बर्बाद ना हो और जनता का अधिकार प्रतिष्ठित रहे। चाहे किसी को भी निकाल दिया, मैं उसको खिलाफ में हूँ। ऑर्डर भी हो गया, 4-5 दिन हो गया कोर्ट का, उसका बाद भी काम शुरू नहीं हुआ। मेरे को पता नहीं है 28 तारीख में जब लिस्ट निकालेंगे तो लोगों को मन में जिसको नाम नहीं रहेगा कितना दुख होगा। जियो और जीने दो। The incompetent Chief Election Commissioner Gyanesh Kumar, the Election Commission's special intensive revision has spiraled Bengal into chaos. আর এইভাবেই তৃণমূলের যে 4 দফা ব্যর্থতার বিষয়ে ভিডিও এবং তার সঙ্গে সঙ্গে এক্স হ্যান্ডেলে পোস্ট, তার সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন মুখপাত্র দেবজিৎ সরকার। কিসের কমিশনের ব্যর্থতা বা সার্থকতা? যতক্ষণ না ভোট হচ্ছে, যতক্ষণ না একটি নির্বাচকদের একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকা আমরা যতক্ষণ না পাচ্ছি, ততক্ষণ সার্থকতা ব্যর্থতা এইসব নিয়ে আমরা কোনো কথাই বলবো না। কিন্তু একথা ঠিক, তৃণমূল কংগ্রেস এরা অন্তত একটা জিনিস পশ্চিমবঙ্গের কাছে, বাঙালির কাছে প্রমাণ করে দিতে সার্থকতা পেয়েছে যে তারা পশ্চিমবঙ্গের বিরোধিতা করবে, গণতন্ত্রের বিরোধিতা করবে, সাংবিধানিক সমস্ত যেসব স্ট্রাকচার আছে সেগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেবে। এটাই তৃণমূল। ভোট ঘোষণার আগেই, ভোটার তালিকার আগেই কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে আমরা বলেছিলাম, সেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। পূর্ব মেদিনীপুরে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। পূর্ব মেদিনীপুর এবং তাছাড়াও আরও অন্যান্য জায়গায় মোতায়েন করা হবে। পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জায়গায়। কেন পূর্ব মেদিনীপুরেই এই রকম বেশি সব থেকে বাহিনী? সরাসরি চলে যাব, প্রতিনিধি সোমরাজের কাছে যাব। সোমরাজ, পূর্ব মেদিনীপুরেই কেন বাহিনী এবং উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং জঙ্গলমহল নিয়ে কি ভাবনা? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যে 28 তারিখের মধ্যেই রাজ্যে বাহিনী চলে আসছে। আচ্ছা, তোমাকে আরও একবার জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যে 28 তারিখেই বাহিনী চলে আসছে, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি যেদিনকে এসআইআর এর ভোটার তালিকা প্রকাশ করা হবে সেদিনকেই রাজ্যে বাহিনী চলে আসছে এবং 1 মার্চ থেকেই এই বাহিনী কাজ করবে। যেখানে যেখানে আইন শৃঙ্খলার সমস্যা তৈরি হবে, ডিএমএসপিরা সেই অনুযায়ী বাহিনীকে কাজে লাগাতে পারবেন। বাহিনী আপাতত এরিয়া ডমিনেশনের কাজ করবে। এবারে 35টি পুলিশ জেলার বিচারে যদি তুমি দেখো তাহলে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের অধীনেই সব থেকে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে। 14 কোম্পানি বাহিনী পূর্ব মেদিনীপুর পুলিশ জেলাতেই মোতায়েন করা হচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে কলকাতা এবং মালদায়, অর্থাৎ মালদা পুলিশ জেলা এবং কলকাতা পুলিশের অধীনে 12 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এই যে প্রথম পর্যায়ে, যেটা 1 মার্চ থেকে কেন্দ্রীয় বাহিনী কাজ শুরু করবেন, প্রথম পর্যায়ে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের যে 35টি পুলিশ জেলা, এই 35টি পুলিশ জেলাতেই মোতায়েন করা হচ্ছে, তেমনটাই নির্বাচন কমিশনের তরফে পরিকল্পনা নেওয়া হয়েছে। 28 তারিখেই এই বাহিনী চলে আসছে এবং 1 মার্চ থেকেই এই বাহিনী কাজ করা শুরু করবে। নিশ্চয়ই আমরা নজর রাখবো কেন্দ্রীয় বাহিনীর কাজকর্মের উপরে। আর আজকে ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির কৌশল বৈঠক, প্রার্থী বাছাই বৈঠক এবং কেউ মুখ খুলতে রাজি নন বিজেপির নেতারা যারা হাজির রয়েছেন ন্যাশনাল লাইব্রেরিতে। সরাসরি চলে যাব প্রতিনিধি সুস্মিতার কাছে। সুস্মিতা, কি বিষয়ে বৈঠক, এখনো পর্যন্ত কতটা কি জানা যাচ্ছে? নির্বাচনের আগে কৌশলী বৈঠক বঙ্গ বিজেপির, যা অত্যন্ত গোপনীয়ভাবে করতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব, এবং যেখানে বঙ্গের শীর্ষস্থানীয় নেতৃত্ব যেমন উপস্থিত রয়েছেন শ্রমিক সুকান্ত, তার পাশাপাশি যারা এ রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্যর মতো নেতৃত্ব, ইভেন যারা এ রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, তারা উপস্থিত রয়েছেন। কি নিয়ে আজকের বৈঠক? মূলত নির্বাচনের আগে বিজেপি তার শেষ মুহূর্তের কৌশল প্রস্তুতি সেটা বুঝে নিতে চাইছে
শুধু তাই নয়, প্রার্থী তালিকা নিয়েও এই বৈঠকে আলোচনা হচ্ছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং আমরা জানি 3 ধাপে প্রার্থী তালিকা একেবারে নির্দিষ্ট প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে, যেটা দিল্লি পর্যন্ত পৌঁছাবে। দিল্লি নেতৃত্বের মাধ্যমে চূড়ান্ত তালিকা এ রাজ্যে আসবে। সুতরাং সেই খসড়া তালিকাকেই বঙ্গ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা আজ এই ন্যাশনাল লাইব্রেরি জাতীয় গ্রন্থাগারের বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে। দেখা যাক পরবর্তী সময়ে আমরা এই মিটিং থেকে কিছু তথ্য পাই কিনা।